আবার স্বাগত একুশে বিজনেসে। দর্শক, এখন রয়েছে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে দেশের বীমা খাত নিয়ে বিশেষ আলোচনা। আর আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জালালুল আজিম। আপনাকে স্বাগত একুশে বিজনেসে। ধন্যবাদ ইটিভিকে আমন্ত্রণ জানানোর জন্য। গত 15 বছরে খুব সম্ভবত এমন কোনো সেক্টর নেই যেখানে আসলে দুর্নীতি হয়নি। তো বীমা খাত অনেক সম্ভাবনাময় একটা খাত। কী অবস্থা গত 15টা বছর কেমন ছিল? আমি যতটুকু জানি ইউএমপি একটা মেসেজিং প্ল্যাটফর্ম, সেটার মাধ্যমেও কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। আমরা এমনটিও জানি যে ছোট্ট একটা মার্কেট, কিন্তু দলীয় বিবেচনায় অনেক বীমা খাতের আসলে অনুমোদন দেওয়া হয়েছে। এই বিষয়গুলো একটু জানতে চাই। হ্যাঁ, আপনি সঠিক বলেছেন যে বিগত 15 বছরে আমরা বীমা খাতে যেটা দেখেছি যে অত্যন্ত সম্ভাবনাময় সেক্টর, কিন্তু প্রপার নীতিমালা না থাকার কারণে এবং কিছু কিছু পদক্ষেপের কারণে আসলে বীমা খাতটা সেইভাবে আগাতে পারেনি। এর মধ্যে আপনি যেটা বললেন যে কোম্পানির সংখ্যা, বাংলাদেশের অর্থনীতি, জনসংখ্যা, সার্বিক ব্যবস্থাপনা বিবেচনা নিয়ে পার্শ্ববর্তী দেশের সাথে তুলনামূলক বিবেচনা করলে নিঃসন্দেহে অনেক বেশি কোম্পানিকে কিন্তু এখানে লাইসেন্স দেওয়া হয়েছিল। প্রয়োজনীয়তা যাচাই করা হয়নি, সক্ষমতা যাচাই করা হয়নি, না করে সম্পূর্ণ দলীয় বিবেচনায় কিন্তু এতগুলো কোম্পানি দেওয়া হয়েছে, যার ফলে একটা অসুস্থ প্রতিযোগিতার মাধ্যমে আস্থাহীনতা তৈরি হয়েছে। কিন্তু আস্থাহীনতা হয়েছে কারণ কিছু কোম্পানি ঢুকে গেছে। কেউ কেউ নেমেছিলেন যে কিছু কোম্পানি নিয়ে লাইসেন্স নিয়ে তারা অবজেক্টিভই ছিল তারা লুটপাট করবেন, চলে যাবেন। জি, ফলে গ্রাহক কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। আর যেটা হয়েছে, আর গ্রাহক ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে যেটা হয় যে ইমেজ ক্রাইসিসটা তৈরি হয়েছে, বিশেষত জীবন বীমা কোম্পানির ক্ষেত্রে। যেহেতু টাকা ফেরত দিতে হয়, বেঁচে থাকলেও ফেরত দিতে হবে, মরলেও দিতে হবে, আস্থাটা অনেক বড় একটা ঘাটতি রয়ে গেছে। আমরা ভালো কোম্পানিগুলোও কিন্তু এখন সেটার একটা কুফল ভোগ করছি। কারণ গ্রাহক যখন একটা কোম্পানি দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে, সে কিন্তু জানে যে বীমা কোম্পানি, সে নাম দেখছে না, তো সেটা আমরা সাফার করছি। দক্ষ জনশক্তির অভাব ছিল, সেইভাবে জনশক্তিকে তৈরি করা হয়নি। একটা রেগুলেটরি বডি যেটাকে ফর্ম করা হয়েছে, তাকেও যেভাবে সাপোর্ট দেওয়া দরকার ছিল, লজিস্টিক সাপোর্ট, ম্যান পাওয়ার সাপোর্ট, সেগুলোও কিন্তু আসলে সেইভাবে আমরা দেখিনি। আর আরেকটা জিনিস যেটা বললেন যে আমরা ইন্স্যুরেন্স কোম্পানিগুলো একটা ম্যানেজমেন্ট এক্সপেন্স সরকারের তরফ থেকে কিন্তু একটা গাইডলাইনের মাধ্যমে চলি, যেহেতু গ্রাহকের স্বার্থ বিবেচনায় রেখে করতে হয়। কিন্তু দেখেছি, আপনি নিজেই বললেন যে ইউএমপির কথা, যে কাজগুলো আসলে বীমা কোম্পানি করবে সেটা না করে ইউএমপির নামে রেগুলেটরি বডির মাধ্যমে করতে হয়েছে, এবং কয়েক গুণ টাকা খরচ করে করতে বাধ্য করা হয়েছে কোম্পানিগুলোকে। ফলে ম্যানেজমেন্ট এক্সপেন্স বেড়েছে। এটা নিয়ন্ত্রণ সংস্থার কাজ না, এটা নিয়ন্ত্রণ সংস্থার কোম্পানিগুলো। আমার গ্রাহককে আমি এসএমএস দেব, আমি প্রিমিয়াম রিসিট দেব, তারা করেছে। কিন্তু এখানে বিহাইন্ড দ্য সিন যে কাজটা ছিল, যে এখান থেকে বেশ কিছু টাকা কিন্তু হাতিয়ে নেওয়ার একটা মেকানিজম ছিল। কিভাবে একটু আমরা বিস্তারিত জানতে চাই। যেমন ধরেন, আমরা একটা গ্রাহককে এসএমএস দিতাম 40 পয়সা 40 পয়সা, কিন্তু ইএমপির মাধ্যমে আমাদেরকে বাধ্য করা হয়েছে সেখানে 3 টাকার উপরে কিন্তু আমাদেরকে পে করা, অনেক গুণ বেশি। তো এতগুলো কোম্পানি, লক্ষ লক্ষ গ্রাহকের সাথে কমিউনিকেশন, আপনি যদি হিসাব করেন, আমার বিশ্বাস অ্যাকুরেট ফিগারটা আমার নেই, কিন্তু কয়েকশো কোটি টাকা কিন্তু এখান থেকে চলে গিয়েছে। গ্রাহকের টাকা, এটা মূলত গ্রাহকের টাকা। এই টাকাটা থাকলে গ্রাহক বেনিফিটেড হতেন, এই টাকাটা থাকলে আমাদের যারা শেয়ার হোল্ডার তারা পেতেন, তারা ভালো ডিভিডেন্ড পেতেন। কিন্তু সেটা হয়নি। অন্য বিভিন্ন সেক্টরের মতোই আমি বিশ্বাস করি যে এটা একটা চক্র, এই মাধ্যমে বেশ কিছু টাকা হাতিয়ে নিয়ে গেছে এই সেক্টর থেকে, যেটা একটা ইম্প্যাক্ট কিন্তু এই সেক্টরের উপর পড়েছে। আরও অনেকভাবে শোনা যায় যে ব্যক্তি পর্যায়েও আসলে এখানে প্রভাব খাটিয়ে। আমি রিসেন্টলি একটা রিপোর্ট দেখলাম, এক্স্যাক্টলি আমার মনে করতে পারছি না কোন পত্রিকায় ছিল, এরকম একটা রিপোর্ট আছে যে প্রাক্তন একজন মন্ত্রীর এক মেয়ের নামে রিপোর্টটা আসছে, যে উনি আমাদের রেগুলেটরি বডির বেশ কিছু কাজের সাথে সংশ্লিষ্ট থেকে প্রায় 800 কোটি টাকার মতো উনি হাতিয়ে নিয়ে গেছেন। আচ্ছা, এটা নিয়ন্ত্রণ সংস্থাকে কাজে লাগিয়ে, তাদের বিভিন্ন কাজকর্ম যেগুলো ছিল, মোস্টলি আইটি রিলেটেড কাজকর্মগুলো যেগুলো, সেগুলো হয়তো তারা হাতিয়ে নিয়ে গেছে। তো এই নিয়ন্ত্রণকারী সংস্থাও কিন্তু তাদের একটা চক্রের হাতে জিম্মি ছিল, আমি বলতে পারবো আর কি, যে তারা চাইলো যে এই টাকাটা উন্নয়নের কাজে ব্যয় করার কথা, কিন্তু সেটা তা না হয়ে এখান থেকে কিন্তু আত্মসাৎ হয়ে চলে গেছে। এটা একটা রিপোর্টে আমি দেখলাম। তো এখন নিয়ন্ত্রণ সংস্থা ইডরা নিয়ে অনেক কথাই হচ্ছে আসলে। তো সেক্ষেত্রে আসলে কি পদক্ষেপ নেওয়া উচিত, কিভাবে পরিচালিত হওয়া উচিত? আমি মনে করি যে বেশিরভাগ সেক্টরেই তো একটা পরিবর্তন এসছে। জি, সংস্কারের কথা এটা তো একটা পরিবর্তন এসছে। নতুন চেয়ারম্যান সাহেব আসছেন, আগে চেয়ারম্যান সাহেব পদত্যাগ করেছেন, এবং
আমি মনে করি যে এই সেক্টরের জন্য অন্য সেক্টরে যেরকম একটা রিফর্মের কথা বলা হচ্ছে, আমি যদি ব্যাংকিং সেক্টরের কথা বলি, অলরেডি ব্যাংকিং সেক্টরে রিফর্ম শুরু হয়েছে, একদম। তো বিমাতে কিন্তু আমরা সেটা দেখছি না। তো আমার একটা অনুরোধ থাকবে যে বিমা একটা অত্যন্ত সম্ভাবনাময় একটি খাত, এই সেক্টরে একটু রিফর্মে হাত দেওয়া উচিত বর্তমান সরকারের। কারণ এখান থেকেও কিন্তু দেশের জন্য যথেষ্ট অবদান রাখার সুযোগ আছে, অর্থনীতিতে যেরকম, তারপর আপনার আনএমপ্লয়মেন্টের ক্ষেত্রে বলেন, আমরা অনেক লোককে কাজে নিয়োগ করার সুযোগ কিন্তু বিশেষত জীবন বীমা কোম্পানিগুলো রয়েছে। আমরা লাখ লাখ এজেন্টকে কাজে লাগাতে পারি মানুষকে বিমার আওতায় আনার জন্য, তার মাধ্যমে কিন্তু আমরা অর্থনীতিতে একটা ভালো ভূমিকা রাখতে পারি। কাজেই এটাকে অবহেলা করার সুযোগ নেই, এই সেক্টরটাকে গুরুত্ব দিতে হবে। এবং আমি মনে করি বর্তমান সরকার ব্যাংকিং সেক্টরে যেরকম হাত দিচ্ছেন, বিমা সেক্টরেও রিফর্মের প্রয়োজন আছে। তার জন্য একটা কমিটি করে নতুন যে চেয়ারম্যান আসছেন এবং এই সেক্টরের সাথে যারা সংশ্লিষ্ট আছেন তাদেরকে নিয়ে একটা রিফর্মের কাজে হাত দেওয়া। আমরা যখন কথা বলি তখন কিন্তু ব্যাংকের সাথে বিমাটাও চলে আসে, ব্যাংক বিমা খাত। তো বিমা খাত আসলে আমাদের অর্থনীতিতে অনেক বড় একটা ভূমিকা আসলে রাখতে পারে। তো আমরা হচ্ছে আরও অনেক কথাই বিমা খাত নিয়ে শুনুন, তার আগে একটা বিরতি নিয়ে আসি আমরা। দর্শক, এ পর্যায়ে নিচ্ছি একটা বিরতি, ফিরব একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির আগে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে দেশের বিমা খাত নিয়ে কথা বলছিলাম প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জালালুল আজিমের সঙ্গে। আবার ফিরছি আলোচনায়। আমরা বিমা সেক্টরের অনেক অনিয়ম নিয়ে জানছিলাম, একটু বিমার যে প্রোডাক্টগুলো সেগুলো একটু জানতে চাই। হেলথ ইন্স্যুরেন্স অথবা ব্যাংক ইন্স্যুরেন্স নিয়ে একটা শুনছি আমরা, ব্যাংকের মাধ্যমেও আপনাদের প্রোডাক্ট কিনতে পারছে, এতে মনে আস্থাও বাড়ছে, এই বিষয়গুলো একটু জানতে চাই আমরা। আচ্ছা, আমি প্রথমে হেলথ ইন্স্যুরেন্সের ব্যাপারটা আসি। যে আমি মনে করি যে বাংলাদেশে ইন্স্যুরেন্সের যদি নতুন এভিনিউ চিন্তা করি আমরা, যে কোনটাতে আমরা বেশি গ্রো করতে পারবো, তার মধ্যে হেলথ ইন্স্যুরেন্স একটা। আচ্ছা, কারণ আপনি জানেন যে মানুষের প্রতিনিয়তই কিন্তু হেলথের জন্য খরচ বাড়ছে, চিকিৎসার খরচ বাড়ছে, প্রায় 70% খরচ আউট অফ দি পকেট করতে হয় একজনকে, মানুষকে। এই জায়গাটায় কিন্তু হেলথ ইন্স্যুরেন্স একটা ভালো ভূমিকা রাখতে পারে। আচ্ছা, বাংলাদেশে যদিও সেই ধরনের ভালো প্রোডাক্ট নেই, ভালো ডিস্ট্রিবিউশন নেই বিভিন্ন কোম্পানির, কিন্তু যে মন্ত্রণালয়ের হাতে এই দায়িত্বটা, অর্থাৎ বাংলাদেশে জনগণকে স্বাস্থ্যসেবা পৌঁছায় দেওয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপর দায়িত্ব। স্বাস্থ্য মন্ত্রণালয় যদি প্রপারলি কাজ করেন এবং ইন্স্যুরেন্স মেকানিজমকে সাথে নিয়ে কাজ করেন, তাহলে আমি মনে করি বাংলাদেশের সর্বস্তরের জনগণকে স্বাস্থ্য সুবিধা আনা যায় ইন্স্যুরেন্সের মাধ্যমে। অনেক উন্নত দেশে কিন্তু এটা হচ্ছে। আচ্ছা, সো হেলথ মিনিস্ট্রি এখন চাইলে ইন্স্যুরেন্স মেকানিজমের মাধ্যমে বাংলাদেশের সর্বস্তরের জনগণ, একদম বিলো পভার্টি লেভেল থেকে আরম্ভ করে উচ্চ পর্যায়ের লোকজনকেও কিন্তু স্বাস্থ্য সুবিধা দিতে পারে থ্রু ইন্স্যুরেন্স মেকানিজম। জি। তো আমার অনুরোধ থাকবে আপনাদের মাধ্যমে যে যেহেতু সেখানেও সংস্কার হচ্ছে, তারা চিন্তা করতে পারে, ফলে দেশের জনগণ যেরকম স্বাস্থ্য সুবিধার মধ্যে সুবিধাগুলো পাবে, পাশাপাশি সরকারও কিন্তু তার উপর যে এই যে বিভিন্ন হেলথের যে খরচটাকে এটা একটা কমিয়ে আনতে পারবে এবং ইফেক্টিভ ওয়েতে জনগণকে স্বাস্থ্য সেবা প্রদান করার মাধ্যমে। তো এটা একটা চিন্তার বিষয়। স্বাস্থ্য মন্ত্রণালয়কে আমার অনুরোধ থাকবে যে বিমা সেক্টরের সাথে মিলে তারা এই কাজটা করতে পারে। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের দেশে ডিস্ট্রিবিউশন চ্যানেল, অর্থাৎ বিতরণ ব্যবস্থা যত বেশি করবেন আপনি, ব্যক্তি কিন্তু তত বাড়বে। জি। তো সেই ক্ষেত্রে আমরা সম্প্রতি একটা চালু হয়েছে, সেটা হলো ব্যাংক ইন্স্যুরেন্স। অর্থাৎ ব্যাংকরা ইন্স্যুরেন্স কোম্পানির সাথে পার্টনারশিপে ইন্স্যুরেন্স প্রোডাক্টগুলো ব্যাংকের ক্লায়েন্টের কাছে বিক্রি করবে। এর ফলে লাভ হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানি যেরকম ইন্স্যুরেন্স ব্যাপ্তিটা বাড়বে, ব্যাংকের লাভ হচ্ছে ব্যাংক কিন্তু তার কোর বিজনেসের বাইরে কিছু টাকা ইনকাম করবে, কারণ তারা কিন্তু এটার জন্য কমিশন পাবে। তৃতীয় হচ্ছে যে এই যে ইন্স্যুরেন্সের ইমেজ নিয়ে যে আমরা ক্রাইসিসটা আছি, যেহেতু ব্যাংকের গ্রাহকদের ব্যাংকের প্রতি একটা ভালো ধারণা পোষণ করে, তাদের মাধ্যমে যদি আমরা এই ডিস্ট্রিবিউশন চ্যানেলটা সেইভাবে কাজে লাগাই, তাহলে দেখবেন ইমেজটাও ভালো হবে। আর ব্যাংক যেহেতু সব ব্যাংক চাইলেও পারছে না, সব ইন্স্যুরেন্স কোম্পানি চাইলেও পারছে না, কারণ বাংলাদেশ ব্যাংক এবং ইডরা এই রেগুলেটরি বডিগুলো কিন্তু বেছে বুঝে শুনে পারমিশন দিচ্ছে যে কারা এই কাজগুলো করতে পারবে, যার ফলে ভালো ব্যাংক ভালো ইন্স্যুরেন্স কোম্পানির সাথে পার্টনারশিপে এসে কাজ শুরু করেছে। এটা কিন্তু লং টার্মে আমি মনে করি যে একটা খুব ভালো একটা দিক চালু হয়েছে বাংলাদেশে। আস্তে আস্তে অনেক ব্যাংক আসবে, অনেক ইন্স্যুরেন্স কোম্পানি আসবে, এর ফলে ইন্স্যুরেন্সের পেনিট্রেশন কিন্তু আমরা বাড়াতে পারবো এবং গ্রাহকরা কিন্তু
আপনার এই ইমেজটা তাদের কেটে যাবে। কারণ ইমেজ ভালো করার সবচেয়ে বড় পথ হচ্ছে একটা গ্রাহককে যদি আমি ঝামেলাবিহীনভাবে দ্রুত টাকা দিতে পারি, তাহলে কিন্তু ইমেজটা ভালো। এটা একটা অভিযোগ সবসময় থাকে আসলে। তো এই অভিযোগ থেকে কিন্তু আমরা বের হয়ে আসতে পারবো। কারণ ব্যাংকের যে চ্যানেলের মাধ্যমে আমরা করব, এটা বেশিরভাগ ক্ষেত্রে ডিজিটাল পদ্ধতিতে হবে, যার ফলে পলিসি করা, তার প্রিমিয়াম সংগ্রহ করা এবং গ্রাহককে দাবি পরিশোধের ক্ষেত্রে যখন সম্পূর্ণ ডিজিটাল প্রযুক্তি আমরা ব্যবহার করব, তখন কিন্তু গ্রাহকের আস্থাটা আরো দৃঢ় হবে ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর প্রতি ব্যাংকের মাধ্যমে। যার ফলে এর ফলে ব্যাংক লাভবান হচ্ছে, ইন্স্যুরেন্স কোম্পানি লাভবান হচ্ছে, ইকোনমিতে আমরা ভালো রোল প্লে করতে পারতেছি এবং সার্বিকভাবে ইন্স্যুরেন্স ইমেজটাকে নেগেটিভ থেকে পজিটিভ করার ক্ষেত্রেও কিন্তু আমরা এই একটা অবদান রাখবে। সেটাই যেটা বলছিলাম যে আমাদের এখানে কিন্তু বিমা কোম্পানির সংখ্যা অনেক বেশি, ভারতের চাইতেও বেশি। তো সেক্ষেত্রে প্রতিযোগিতা অনেক বেশি, কিন্তু দক্ষ জনশক্তির একটা তো ঘাটতি আছে। ব্যাংক বিমা নিয়ে তো আলাদা সাবজেক্টই আছে। তো দক্ষ জনশক্তি তৈরিতে আসলে কি করা উচিত বলে মনে করেন? আমি মনে করি যে প্রথম কথা হচ্ছে বাংলাদেশের নিঃসন্দেহে প্রয়োজনের তুলনায় অনেক বেশি কোম্পানি রয়ে গেছে। যে সংস্কারের কথা আমি বলতেছি, আমার অনুরোধ থাকবে যদি আমরা সেই সংস্কার একটা করা যায় যে আসলে যারা ভালো কোম্পানি তারাই যেন সার্ভাইভ করবে, তাহলে আমরা এই সেক্টরটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। যে সমস্ত কোম্পানি দুর্বল হয়ে গেছে, যারা গ্রাহকের দাবি পরিশোধ করতে পারছে না, করার সক্ষমতা হারিয়ে ফেলেছে, তাদের ব্যাপারে একটা কঠিন হলেও কিছু সিদ্ধান্ত নিতে হবে ফর দ্য ইন্টারেস্ট অফ দ্য সেক্টর। পাশাপাশি যে কোম্পানিগুলোই থাকবে না কেন, তাদের পরিচালনার জন্য দক্ষ জনশক্তির কোনো বিকল্প নাই। এবং দক্ষ জনশক্তিও কিন্তু আপনি রাতারাতি তৈরি করতে পারবেন না, এটা একটা প্রসেসের মাধ্যমে তৈরি করতে হবে। অবশ্যই কিছু লেখাপড়ার প্রয়োজন আছে, এখানে কিছু ডিগ্রির প্রয়োজন আছে ইন্স্যুরেন্স রিলেটেড। বিভিন্ন বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ইন্স্যুরেন্সের বিষয়ে কিছু ডিগ্রির ব্যবস্থা করতে হবে। পাশাপাশি আমরা বিভিন্ন প্রফেশনাল বডি, বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি আছে, এটাকে আরও জোরদার করে এই বিআইবিএম এর মতো বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট যেরকম ব্যাংকিং খাতে দক্ষ জনশক্তি সর্বক্ষেত্রে একটা ভালো ভূমিকা পালন করে, আমি মনে করি যে বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি পাশাপাশি আরও কিছু প্রাইভেট সেক্টর একাডেমি হয়েছে ইন্স্যুরেন্সের লোকজনকে ট্রেনিং দেওয়ার জন্য, কোর্স করানোর জন্য, এগুলাকে আরও জোরদার করতে হবে। এবং সরকারের তরফ থেকে আরও কিছু পদক্ষেপ যদি নেওয়া হয়, যেমন বাংলাদেশের বেকারত্ব দূরীকরণে অনেক ভূমিকা পালন করে সরকারের তরফ থেকে, যেমন যুব মন্ত্রণালয়, তারা কিন্তু অনেক কারিগরি প্রশিক্ষণ দেয়, তারপরে তাদেরকে একটা লোন দিয়ে তাদেরকে এস্টাবলিশ করে। জীবন বীমার ক্ষেত্রেও কিন্তু প্রচুর এজেন্ট তৈরি করার সুযোগ আছে। এখানে গভর্নমেন্ট একটা ইনিশিয়েটিভ নিয়ে যদি প্রফেশনাল কিছু এজেন্ট তৈরি করে, তাদেরকে বিভিন্ন কোম্পানি অ্যাবজর্ব করবে, তাহলে কোম্পানির জন্য কিন্তু প্রথম দিকে খরচটা কমে যায়, একটা রেডিমেড কিছু লোক, প্রফেশনাল লোক তারা নিতে পারবে। এই জায়গায় আমি মনে করি যে সরকার একটা ভূমিকা রাখতে পারে ইন্স্যুরেন্সের জন্য দক্ষ জনশক্তি তৈরি করার। অবশ্যই। একদম শেষ এক মিনিট একটু জানতে চাই যে প্রগতি লাইফ আসলে তালিকাভুক্ত একটা কোম্পানি, বিনিয়োগকারীদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। আমরা প্রগতি লাইফ অত্যন্ত ভালো একটা কোম্পানি, শেয়ার বাজারে আমরা অনেকদিন থেকেই এনলিস্টেড, মানে তালিকাভুক্ত, এবং প্রতি বছরই কিন্তু আমরা ভালো ডিভিডেন্ড দিই এবং উত্তরোত্তর আরো বেশি ডিভিডেন্ড দিচ্ছি আমরা। কোম্পানি অত্যন্ত সুন্দরভাবে আমরা পরিচালনা করি, যার ফলে আমরা গ্রাহকের স্বার্থের পাশাপাশি আমাদের যারা ইনভেস্টর, শেয়ার হোল্ডার, তাদের স্বার্থ আমরা বিবেচনায় রাখি এবং বোর্ড এবং ম্যানেজমেন্ট সবসময়ই বদ্ধপরিকর থাকে যাতে আমরা উত্তরোত্তর আরও বেশি বেশি ডিভিডেন্ড দিতে পারি। তার প্রতিফলন আপনি বাজারে দেখবেন, যদি বাজার বিশ্লেষণ করেন তাহলে দেখবেন যে আমাদের শেয়ার প্রাইস কিন্তু একটা লেভেলের নিচে কখনোই নামে না একদম। এবং মোটামুটি আমি বলবো এখনও যদি আপনি দেখেন অত্যন্ত 10 টাকার শেয়ার কিন্তু প্রায় 260-70 টাকার রেঞ্জে কিন্তু গত কয়েকদিনেও কিন্তু আপনার বেচা কিনা হচ্ছে। লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য একটা ভালো স্টক এটা হতে পারে বিনিয়োগকারীর জন্য। তো আমরা প্রত্যাশাই করবো যে আসলে বিমা খাতে যে অসুস্থ প্রতিযোগিতা সেটা দূর হবে, সেই সাথে শিল্প বাণিজ্য বিকাশেও এই খাত গুরুত্ব রাখবে, সেই প্রত্যাশা করছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে দেশের বিমা খাতের নানা দিক ও করণীয় কথা বলছিলেন প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জালালুল আজিম। দর্শক, এবার নিচ্ছি একটা বিরতি, দুপুর 2টা 30 মিনিটে আবার ফিরে আসবো একটু বিজনেস আরও আয়োজন নিয়ে। আমাদের সঙ্গেই থাকুন।